এটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট রিকমেন্ডেড মাস্ট রিড বইগুলোর মধ্যে একটা, যেটা কিনা লেখা হয়েছিল মাত্র 9 দিনে, এবং এই বইটা 16 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যিনি এই বইটা লিখেছেন তিনি কোনো ঔপন্যাসিক বা লেখক নন, তিনি হচ্ছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ। ভিক্টর ফ্রাঙ্কল ছিলেন এমন একজন মানুষ যিনি কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিস্থিতি থেকে বেঁচে আসছিলেন, এবং এই বইটায় শুধুমাত্র তিনি তার টিকে থাকার অভিজ্ঞতাই বর্ণনা করেন নাই, তিনি বরং আমাদের দেখিয়েছেন একজন মানুষের কাছ থেকে যখন তার সম্মান, পরিচয়, ভবিষ্যৎ এবং তার যাবতীয় সবকিছু কেড়ে নেওয়া হয়, তখনও কি তার জীবনের কোনো উদ্দেশ্য, বেঁচে থাকার কোনো ইচ্ছা, আশা কিংবা অনুপ্রেরণা খুঁজে পাওয়া যায় কিনা, সেই কোশ্চেনটার উত্তর খুঁজতে আমরা এই বইয়ের মধ্যে দিয়ে একটা লম্বা জার্নি দিব। বইটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভিক্টর ফ্রাঙ্কল নিজে কিভাবে টিকে ছিলেন, তার টিকে থাকার অভিজ্ঞতা, এবং দ্বিতীয়ত সেই টিকে থাকার অভিজ্ঞতা থেকে তার নিজের মধ্যে জন্ম নেওয়া একটা মনস্তাত্ত্বিক তত্ত্ব, লগোথেরাপি। এই পুরো বইটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা ভিক্টর ফ্রাঙ্কলের মতে একজন বন্দি মানুষের মানসিক পর্যায়ের 3টা দশাকে অনুসরণ করব। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিক্টর ফ্রাঙ্কল শুরুটা করেন এইভাবে যে একটা ট্রেনে করে 1500 জন যাত্রীকে গাদাগাদি করে নিয়ে আসা হয়েছে একটা স্টেশনে, এবং তাদের মধ্যে একজন বন্দি চিৎকার করে উঠে আউশকুইটস বলে। আউশকুইটস শোনার সাথে সাথেই সবার মধ্যে একটা ভয় কাজ করে ওঠে। এবং আউশকুইটস কি? আউশকুইটস হচ্ছে একটা বন্দি শিবির। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর অনেক অত্যাচার করা হয়, তাদেরকে মূলত ধরে এনে এই বন্দি শিবিরগুলোতে রাখা হতো। এই বন্দি শিবির দুই ধরনের ছিল, একটা হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্প আর একটা হচ্ছে এক্সটারমিনেশন ক্যাম্প। কনসেন্ট্রেশন ক্যাম্পে এই বন্দি মানুষগুলোকে ধরে এনে তারা নির্মম পরিশ্রম করাতো, অনেক কাজ করাতো এবং অমানবিক আচরণ করত। আর এক্সটারমিনেশন ক্যাম্পে যখন একজন মানুষ একদম আর কাজ করার ক্ষমতা নেই, যখন সে আর কোনো কাজ করতে পারে না, রুগ্ন অবস্থা হয়ে গিয়েছে, তখন তাকে মেরে ফেলা হতো। তো তখন তাদের যে 1500 জন যাত্রী ছিল তাদের সবাইকে ট্রেন থেকে বের করে এনে 2টা লাইন করা হয়। একজন অফিসার প্রত্যেক বন্দির দিকে তাকাচ্ছিল আর বলছিল যে আপনি বাম দিকে যান, আপনি ডান দিকে যান, আপনি বাম দিকে যান, আপনি ডান দিকে যান, এরকম। তো ভিক্টর ফ্রাঙ্কল শুরুতেই ডান আর বামের অর্থ বুঝতে পারেন নাই যে এইটার মানেটা আসলে কি। পরে তিনি জানতে পারেন যে ডান মানে হচ্ছে বেঁচে থেকে কাজ করার ক্ষমতা, অর্থাৎ আপনি বেঁচে থাকবেন, আপনি নির্মম যন্ত্রণা সহ্য করবেন এবং কাজ করবেন। আর বাম মানে হচ্ছে সোজা গ্যাস চেম্বার। গ্যাস চেম্বার মানে হচ্ছে এক্সটারমিনেশন ক্যাম্প, যেখানে কিনা একসাথে অনেক মানুষকে বিষাক্ত গ্যাস দিয়ে মেরে ফেলা হতো। আর 90% মানুষকেই ওই দিন বাদিকে পাঠানো হয়েছিল। শুধু তাই না, এরপর তাদের কাছ থেকে তাদের ব্যক্তিগত সব জিনিসপত্র কেড়ে নেওয়া হয়, এবং ভিক্টর ফ্রাঙ্কলের কাছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল হচ্ছে তার পাণ্ডুলিপিটা, যেটা কিনা তার সারা জীবনের রিসার্চের কাজের ম্যানুস্ক্রিপ্ট একটা, সে কি করেছে না করেছে সবকিছু। যখন সে এই জিনিসটা হারিয়ে ফেলে, তার কাছে মনে হয়েছিল তার শখ পর্যায়ের একদম পিক মুভমেন্ট সেটা, কারণ সে সারা জীবন যেই সকল জিনিস নিয়ে কাজ করেছে এতদিন, সেই সবকিছু ছিল এই পাণ্ডুলিপিটায়, এবং সেই পাণ্ডুলিপিটা তার কাছ থেকে একদম হারিয়ে গিয়েছে। ঠিক এই মুহূর্তে ফ্রাঙ্কল একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক ব্যাপার লক্ষ্য করেন, যে এই মুহূর্তে সবাই ভাবছিল যে তাদেরকে হয়তো ছেড়ে দেওয়া হবে, তারা হয়তো বেঁচে যাবে শেষ পর্যন্ত, এবং এই জিনিসটাকে ফ্রাঙ্কল বলছেন ডিলিউশন অফ রিপ্রিভ। এটা ছিল আসলে এই ভয়ঙ্কর বাস্তবতাটাকে অস্বীকার করার জন্য আমাদের মন থেকেই তৈরি হওয়া একটা ডিফেন্স মেকানিজম, যেটা কিনা এই ভয়ঙ্কর জিনিসটাকে মানতে চাচ্ছিল না। এবং এই জায়গায় ফ্রাঙ্কল আরেকটা কথা বলছেন যে অস্বাভাবিক পরিস্থিতিতে আসলে অস্বাভাবিক আচরণ করাটাই নর্মাল। যেমন ভয় পাওয়া, অদ্ভুত আচরণ করা, ডিলিউশনাল হওয়া, এই ধরনের আচরণগুলোই ছিল নর্মাল। বরং যারা স্বাভাবিক আচরণ করছিল, যাদের কাছে সবকিছু নর্মাল মনে হয়েছিল, তারাই ছিল আসলে অস্বাভাবিক। কিন্তু মানুষ তো আসলে সারা জীবন এই শখ, ভয় বা এই ধরনের অবস্থায় থাকতে পারে না, তারা এক সময় মানিয়ে নেয়। তাদের এই মানিয়ে নেওয়ার প্রক্রিয়াটা বোঝার জন্য আমরা একজন বন্দি মানুষের দ্বিতীয় মেন্টাল ফেজে যাব, সেটা হচ্ছে অ্যাপাথি বা উদাসীনতা। ফ্রাঙ্কল এটাকে বলছেন ইমোশনাল ডেথ বা আবেগীয় মৃত্যু। অন্যান্য সহবন্দীদের মৃত্যু, অপমান এবং নির্মম পরিশ্রম এগুলো দেখার পর তাদের আবেগ আস্তে আস্তে ভোঁতা হতে শুরু করে। তিনি বলেন ওই পরিস্থিতিতে তারা যদি স্বাভাবিক আচরণ করত, তারা যদি ভয় পেত বা রাগ দেখাতো, এমন কিছু করত, তারা আসলে পাগলই হয়ে যেত। তিনি উদাহরণ দিয়ে বলছেন যে তারই মতো একজন বন্দীকে নির্মমভাবে পেটানো হচ্ছে তার সামনে, তাদের কোনো ফিলিংসই আসছে না এই ব্যাপারে। তিনি আরেকটা উদাহরণ দিয়েছেন যে এই মাত্র মারা যাওয়া একজন ব্যক্তি, যার শরীরটা হয়তো এখনো গরম আছে, তার হাতে থাকা একটা রুটি, যেই রুটিটা আরেকজন বন্দী এসে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। একজন মানুষের মৃত্যু হয়েছে এবং আরেকজন খাওয়ার জন্য তার হাত থেকে রুটিটা নিয়ে আসছে, এইসবের কোনো ফিলিংসই হচ্ছে না তাদের মধ্যে। ফ্রাঙ্কল বলছেন যে এই উদাসীনতা বা আবেগীয় মৃত্যু তাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। একই সাথে এই উদাসীনতা বা ইমোশনাল ডেথ, এই জিনিসটা যদি অতিরিক্ত পরিমাণ বেশি হয়ে যেত, তখন সেটা আবার তাদের জন্য ক্ষতিকর ছিল। জিনিসটা কেমন? মনে করেন যে একজন মানুষ এত পরিমাণ উদাসীন হয়ে গিয়েছে যে সে আর একটা রুটির জন্য বা বেঁচে থাকার জন্য কাজ করার যে ইচ্ছা, আগ্রহ, সেই জিনিসটা হারিয়ে ফেলেছে। সেই অবস্থায় মৃত্যুই ওই উদাসীন মানুষের একমাত্র পথ।
কিন্তু ফ্রাঙ্কল এখানে আরেকটা অদ্ভুত প্যারাডক্স লক্ষ্য করেন। এই চরম দুঃখ, কষ্ট এবং দুর্দশার মাঝেও কিছু মানুষ তাদের অন্তরের ভিতরের জগৎটাকে আরো গভীর করে নিয়েছে। তারা বাইরের এই জগৎটা থেকে বাঁচতে তাদের মনের ভিতরে আরেকটা জগৎ সৃষ্টি করেছে, যেটা কিনা তাদের এই বর্তমান বাইরের পারিপার্শ্বিক অবস্থা থেকে বিচ্ছিন্ন করে রাখতো। এটা শুনে এসকেপিজম বা পলায়নবৃত্তি মনে হলো ফ্রাঙ্কেল এটাকে বলছেন যে বেঁচে থাকার জন্য এটা খুবই প্রয়োজনীয় ছিল। যেমন তিনি একটা উদাহরণ দিচ্ছেন যে তীব্র শীত, বন্দীদের পায়ে কোনো জুতা নেই, তাদেরকে বরফের উপর দিয়ে হাঁটানো হচ্ছে, তাদেরকে কাজ করতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানেও ভিক্টর ফ্রাঙ্কেল তার স্ত্রীর কথা ভাবছেন। তার সুন্দর মুখ, তার হাসি, তার সবকিছু তার কাছে মনে হয় যে বাস্তব। তার কাছে মনে হচ্ছিল যে তার স্ত্রী তার পাশেই আছেন। এই মুহূর্তে তিনি আরেকটা জিনিস উপলব্ধি করেন যে একজন মানুষ চরম দুঃখ, কষ্ট, দুর্দশার মধ্যেও তার ভালোবাসার মানুষের কথা ভেবে খুশি বা হ্যাপি থাকতে পারে। এই জিনিসটা শুনতে কাব্যিক মনে হলো। এটাই ছিল ওই পরিস্থিতিতে অনেকগুলো মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই চরম শারীরিক কষ্টের মধ্যেও মানুষের মন যে এই পরিমাণ স্ট্রং হয়, সেখান থেকে ভিক্টর ফ্রাঙ্কেল তার সবচেয়ে বড় আবিষ্কারটা করেন। তিনি একে বলছেন দ্য লাস্ট অফ হিউম্যান ফ্রিডম, বা মানুষের শেষ স্বাধীনতা। এটা হলো যে কোনো পরিস্থিতিতে আপনার মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা। তারা আপনাকে নির্যাতন করতে পারে, তারা আপনাকে কষ্ট দিতে পারে, তারা আপনার সবকিছু কেড়ে নিতে পারে, কিন্তু আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি কোন মনোভাবটা পোষণ করবেন, আপনি কিভাবে রেসপন্স করবেন, কিভাবে আপনি এই জিনিসগুলো পারসিভ করবেন, সেই স্বাধীনতাটা আপনার কাছেই আছে। আর এই মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতাটাই নির্ধারণ করতো যে ওই পর্যায়ে এসে কে সাধুর মতো বা ভালো মানুষের মতো আচরণ করবে আর কে একজন পশুর মতো আচরণ করবে। তিনি সেখানে এমন বন্দীদেরও দেখেন যিনি কিনা তার শেষ রুটিটুকু আরেকজন মানুষকে খাওয়ার জন্য বিলিয়ে দিচ্ছেন। আবার তিনি এমন বন্দীদেরও দেখেন যিনি কিনা নিজে বাঁচার জন্য আরেকজনকে ফাঁসিয়ে দিচ্ছেন। তার মানে আমাদের চারপাশের পরিস্থিতি না, বরং সেই পরিস্থিতিতে আমরা কেমন ডিসিশন নেই, কেমন মনোভাব পোষণ করি, সেই জিনিসটাই ছিল আসল। এবং এই ডিসিশন নেওয়ার জিনিসটাই তার যে মনস্তাত্ত্বিক তত্ত্ব লগোথেরাপির মূল ভিত্তি। লগোথেরাপি অনুযায়ী মানুষের বেঁচে থাকার মূল ভিত্তি হচ্ছে জীবনের কোনো একটা ইচ্ছা, উদ্দেশ্য বা মিনিং। তিনি এই বইতে অনেকবার জার্মান ফিলোসফার ফ্রেডরিক নিৎসের একটা উক্তি বারবার করে বলেছেন, সেটা হচ্ছে যে হি হু হ্যাজ এ হোয়াই টু লিভ ফর ক্যান বিয়ার অলমোস্ট এনি হাউ। অর্থাৎ আপনার যদি কোনো একটা বেঁচে থাকার জন্য কেন থাকে, তাহলে আপনি যে কোনো পরিস্থিতির যে কোনো কিভাবে সহ্য করতে পারবেন। এটা শুধুমাত্র এই কনসেন্ট্রেশন ক্যাম্পের জন্যই সত্যি না, এটা আমাদের বাস্তব জীবনের জন্য খুবই রিলেটেবল। আমাদের সামনে যখন বড় কোনো লক্ষ্য থাকে, তখন আমাদের এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেই চ্যালেঞ্জগুলো, যেই কষ্টগুলো, সেই কষ্টগুলো আমাদের কাছে মিনিংফুল হয়ে ওঠে। এর একটা সাধারণ উদাহরণ হতে পারে একজন বাবার তার ফ্যামিলির জন্য অনেক কষ্ট করা, অথবা একজন সন্তানের তার ফ্যামিলির জন্য অথবা অন্য কারোর জন্য অনেক কষ্ট করা। কনসেন্ট্রেশন ক্যাম্পে যেসব বন্দীদের ভবিষ্যতে কোনো কাজ শেষ করার ইচ্ছা ছিল, যেমন কারো ক্ষেত্রে প্রিয়জনের সাথে দেখা করা, ভিক্টর ফ্রাঙ্কেলের ক্ষেত্রে তার এই পাণ্ডুলিপিটার কপি শেষ করা, এমন যাদের মধ্যে একটা কাজ শেষ করার ইচ্ছা ছিল, তাদের বেঁচে থাকার সম্ভাবনা ছিল অন্যান্য মানুষদের থেকে অনেক বেশি। এবং এই ধারণাটাই লগোথেরাপির আরেকটা ভিত্তি হয়ে ওঠে। ফ্রয়েডের মতে মানুষ বেঁচে থাকে সুখের জন্য, এবং অ্যাডলারের মতে মানুষ বেঁচে থাকে আসলে ক্ষমতার জন্য। কিন্তু ভিক্টর ফ্রাঙ্কেলের লগোথেরাপি অনুযায়ী মানুষ আসলে বেঁচে থাকে জীবনের কোনো একটা উদ্দেশ্য, ইচ্ছা বা কোনো একটা অর্থ খুঁজে পাওয়ার জন্য। আর লগোথেরাপি অতীতমুখী না, লগোথেরাপি হচ্ছে ভবিষ্যৎমুখী, যার মানে হচ্ছে কোনো একটা মানুষ তার জীবনের কোনো একটা অর্থ, উদ্দেশ্য বা কোনো একটা কাজ সে ভবিষ্যতে কমপ্লিট করবে। আমাদের সাধারণ যে সাইকোঅ্যানালাইসিসে কোনো একটা সমস্যার সমাধান করা হয় অতীতে গিয়ে। আজকে কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো তার ছোটবেলায় এমন একটা ঘটনা ঘটেছে যার ফলস্বরূপ সে এই সমস্যাটাই এখন পড়ছে। কিন্তু লগোথেরাপি অনুযায়ী ফ্রাঙ্কলের মতে এই সমস্যাটা শুরু হয় হচ্ছে কোনো একটা মিনিং বা উদ্দেশ্য খুঁজে না পাওয়ার জন্য। তাহলে এখন প্রশ্ন হলো, মানুষ কিভাবে এই জীবনের অর্থ বা উদ্দেশ্য খুঁজে পাবে? ফ্রাঙ্কেল এখানে 3টা পথের কথা বলেছেন। প্রথমত, কোনো দায়িত্ব বা কোনো কাজ সম্পন্ন করার মাধ্যমে, যেমন ভিক্টর ফ্রাঙ্কেলের দায়িত্ব ছিল তার এই পাণ্ডুলিপিটা আবার কমপ্লিট করা। দ্বিতীয়ত, ভালোবাসার মাধ্যমে, কারো সান্নিধ্যে আসা, প্রকৃতিকে ভালোবাসা, অর্থাৎ কোনো কিছু গভীরভাবে অনুভব করার মাধ্যমে। আর তৃতীয় পথ হচ্ছে যেই দুঃখ, কষ্ট বা বেদনাগুলোকে আমরা পরিবর্তন করতে পারবো না, যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, সেগুলোর প্রতি আমাদের মনোভাব পরিবর্তনের মাধ্যমে। এই ধারণাটাই এই বইয়ের বিপ্লবী একটা ধারণা, এবং ভিক্টর ফ্রাঙ্কেল বিশ্বাস করতেন যে যখন একজন মানুষ তার দুঃখ, কষ্ট বা সাফারিংসের একটা মিনিং দিতে পারে, তখন সেই সাফারিংস বা দুঃখ, কষ্ট আর দুঃখ, কষ্ট থাকে না, তখন সেটা একটা ত্যাগে পরিণত হয়। এখন আপনি বলতে পারেন যে দুঃখ, কষ্ট এগুলোর মধ্যে আবার কেমন ধরনের মিনিং থাকতে পারে?
ভিক্টর ফ্রাঙ্কল এখানে বলছেন যে আমাদের পুরো জীবনের যদি কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে, তাহলে জীবনের প্রতিটা মুহূর্তেরও কোনো না কোনো উদ্দেশ্য আছে, এবং সেই মুহূর্তের মধ্যে দুঃখ, কষ্ট, সুখ, বেদনা, সাফারিংস সবকিছুই অন্তর্ভুক্ত। আপনার কাজ এগুলোর মধ্যেই মিনিং খুঁজে বের করা। এই বইতে ভিক্টর ফ্রাঙ্কল একটা চমৎকার উদাহরণ দেয় যে ভিক্টর ফ্রাঙ্কলের কাছে একজন ডাক্তার এসেছে, তিনি তার স্ত্রীর মৃত্যুর জন্য খুবই শোকাহত, তিনি খুবই কষ্টে আছেন। তিনি ভিক্টর ফ্রাঙ্কলকে বলেন, এবং ভিক্টর ফ্রাঙ্কল তাকে কোনো উপদেশ দেন নাই, তিনি জাস্ট একটা কোশ্চেন করেন যে আপনার ওয়াইফের জায়গায় যদি আপনি মারা যেতেন তাহলে আপনার ওয়াইফের কাছে কেমন লাগতো। তিনি বলেন যে সে প্রচুর কষ্ট পেত, সে সহ্যই করতে পারতো না, মেনে নিতে পারতো না। ভিক্টর ফ্রাঙ্কল সেখানে উত্তর দেয় যে আপনি আপনার ওয়াইফের এই কষ্ট থেকে তাকে মুক্তি দিয়েছেন, এবং এর মূল্য হিসেবে আপনাকে আজীবন তার এই মৃত্যুর শোকটা বয়ে যেতে হবে। সেই মুহূর্তে সেই ডাক্তারের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। সে এই সাফারিংসকে আর সাফারিংস হিসেবে দেখছে না, সে দেখছে এটাকে একটা স্যাক্রিফাইস হিসেবে। কিন্তু আমাদের আধুনিক সমাজে তো এই কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো এত দুঃখ, কষ্ট, নির্মমতা নেই, তাও কেন আমরা এই অর্থহীনতায় ভুগি? ভিক্টর ফ্রাঙ্কল এটাকে বলছেন যে এক্সিস্টেন্সিয়াল ভ্যাকিউম। যখন মানুষের ইনস্টিংক্ট বা সহজাত প্রবৃত্তি তাকে বলে না যে তাকে কি করতে হবে, এবং সমাজের ঐতিহ্য বা রীতিনীতি তাকে আর কোনো পথ দেখায় না যে তার ঠিক কি করতে হবে, তখন মানুষ প্রায়ই জানে না যে তার আসলে কি করা উচিত। ঠিক তখনই মানুষের মনের মধ্যে একটা শূন্যতা তৈরি হয়, যেটাকে ভিক্টর ফ্রাঙ্কল বলছেন এক্সিস্টেন্সিয়াল ভ্যাকিউম। এর ফলস্বরূপ আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করি, আমরা এমন এমন কাজ করি যেগুলো কিনা আমাদের করার কথাই না, কারণ হচ্ছে আমরা জানিই না আমাদের কি করা উচিত। ফ্রাঙ্কলের মতে এই শূন্যতার কারণেই মানুষ অন্যেরা যা করে তাই করে, বা কনফর্মিজম, অথবা অন্যেরা তাকে যা করতে বলে সে তাই করে, বা টোটলারিটিজম। এবং এই শূন্যতাই আমাদের আধুনিক সমাজের অন্যতম সমস্যার কারণ। যেমন একঘেয়েমি, বিষণ্ণতা, বিভিন্ন ধরনের আসক্তি, এবং এমন সব কাজ করা যেগুলো কিনা আমাদের করার কথাই না, যেগুলো কিনা আমাদের করা উচিত না, যেগুলো আমাদের জন্য অর্থহীন। তাহলে আমরা একজন বন্দির প্রথম দুটি পর্যায় নিয়ে কথা বললাম, শক, এবং দ্বিতীয়ত অ্যাপাথি। এখন আমরা সংক্ষেপে তৃতীয় পর্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মুক্তি বা ফ্রিডম। মুক্তি মানেই কিন্তু আনন্দ না। বছরের পর বছর ধরে চলা অমানবিক একটা চাপ যখন তাদের মধ্যে থেকে সরে গিয়েছে, তখন তারা বিশ্বাসই করতে পারছিল না যে তারা আসলে স্বাধীনতা পেয়েছে, অর্থাৎ তারা আনন্দ জিনিসটাকে অনুভব করতে পারছিল না। এরপর অনেক বন্দী অনেক আশা নিয়ে হয়তো আসছে যে সে হয়তো তার প্রিয়জনের সাথে দেখা করবে, কিন্তু দেখা গেছে যে তার প্রিয়জনও এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোনোভাবে মারা গিয়েছে, অথবা কনসেন্ট্রেশন ক্যাম্পেই মারা গিয়েছে। এত কিছুর পর যখন তারা বাইরের পৃথিবীতে আসে এবং দেখে যে বাইরের পৃথিবীর মানুষেরা তাদের দুঃখ কষ্টের ব্যাপারে খুবই উদাসীন, তখন তাদের কষ্ট আরো বেড়ে যায়। এবং এখান থেকে ভিক্টর ফ্রাঙ্কল আমাদের সামনে আরেকটা ধারণা নিয়ে আসেন, দ্য ট্রাজিক অপটিমিজম। এটা কিন্তু কোনো মিথ্যে আশাবাদ না যে আপনার লাইফে সবকিছু ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি ওকে, বরং এটা হচ্ছে সেই আশাবাদ যেটা কিনা আপনার জীবনের দুঃখ, কষ্ট, ট্র্যাজেডি এগুলো থাকার পরেও আশাবাদী থাকা, এবং এটা মানুষের সেই অসাধারণ ক্ষমতা যেটা কষ্টকে সাফল্যে, অপরাধবোধকে পরিবর্তনের সুযোগে, এবং জীবনের ক্ষণস্থায়িত্বকে দায়িত্বশীল কাজের অনুপ্রেরণায় পরিণত করতে পারে। ফ্রাঙ্কেল সবশেষে বলেছেন যে মানুষ সেই সত্তা যে কিনা গ্যাস চেম্বার আবিষ্কার করেছে, এবং মানুষই সেই সত্তা যে কিনা গ্যাস চেম্বারে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে। মানুষ শেষ পর্যন্ত আত্মনিয়ন্ত্রণকারী, কোন সম্ভাবনাটাকে সে বাস্তবে পরিণত করবে সেটা ডিপেন্ড করে তার সিদ্ধান্তের উপর, তার পরিবেশ কিংবা পরিস্থিতির উপর নয়। ফ্রাঙ্কলের মূল বক্তব্যটি হলো, আমরা জীবনের কাছে কি আশা করি সেটা বড় কথা নয়, বরং জীবন আমাদের কাছ থেকে কি আশা করে সেটাই বড় কথা। জীবন প্রতিনিয়ত বিভিন্ন পরিবেশ পরিস্থিতি আমাদের সামনে এনে আমাদেরকে প্রশ্ন করে, এবং আমাদের উত্তর দিতে হয় আমাদের কাজের মাধ্যমে, সিদ্ধান্তের মাধ্যমে, কারণ সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আমাদের আছে। ফ্রাঙ্কল শুধুমাত্র এখানেই শেষ করেন নাই, তিনি আমাদেরকে বলেন যে আমাদের যেমন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাটুকু আমাদের জীবনের অর্ধেক মাত্র, বাকি অর্ধেক হচ্ছে রেসপন্সিবিলিটি। আপনি যেমন আপনার স্বাধীনতাকে কাজে লাগিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন, সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, অথবা সেই সিদ্ধান্তের ফলে আপনার যেই ফল ভোগ করতে হবে সামনে, সেই ফল ভোগ করার দায়িত্বও কিন্তু আপনারই। তিনি এখানে একটা মজার কথা বলেন যে আমেরিকার পূর্ব উপকূলে যেমন একটা স্ট্যাচু অফ লিবার্টি আছে, ঠিক একইভাবে আমেরিকার পশ্চিম উপকূলে আর একটা স্ট্যাচু অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্বের মূর্তি থাকা উচিত। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে আমি চাই আপনি নিজেকে নিজে একটা কোশ্চেন করুন যে আপনার জীবনের যাবতীয় সাফারিংস, আপনার পরিবেশ পরিস্থিতি সবকিছু থাকা সত্ত্বেও আপনার জীবনের উদ্দেশ্যটা আসলে কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা।